অন্তর চিৎকার দিয়ে বলল, চোরের মায়ের বড় গলা তাই না? তুই আমাকে সভ্যতা শিখাবি? ভালোই ভালোই বলে দে তোকে কে পাঠিয়েছে। মাঝখান থেকে মল্লিকা অন্তরের দিকে তেড়ে এসে বলল, কি হচ্ছে কি অন্তর? আপনি লোকটাকে এভাবে চেপে ধরেছেন কেন? লোকটা তো ভালোই, আমাকে খাবার সাফ করে দিয়েছে, আমার সাথে ভালো ব্যবহারও করেছে। আপনি খামোখা চিৎকার চেঁচামেচি করে এমন ওভার সিন ক্রিয়েট করছেন কেন? অন্তর চোখ লাল করে মল্লিকার দিকে তাকিয়ে বলল, তুমি জাস্ট চুপ থাকো মল্লিকা। আমি খামোখা সিন ক্রিয়েট করছি না। চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকো, আর চোখ মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করি। অন্তরের ধমকের আওয়াজে মল্লিকা কিছুটা নড়ে চড়ে উঠল। চুপ হয়ে মল্লিকা অন্তরের পাশে এসে দাঁড়ালো। ভয়ে মল্লিকার চোখে পানিও চলে এসেছে। অন্তর আরো বেশি করে মল্লিকাকে ঘাটিয়ে দিল। অন্তর এখনো ছেলেটার কলার চেপে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতে ছেলেটার কষ্ট হচ্ছে। এরপরও ছেলেটা মুখ খুলছে না। লজ ম্যানেজার দৌড়ে এসে অন্তরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, হোয়াটস গোয়িং অন বস? প্লিজ লেট দ্য বয় গো। ইউ আর ওভার অ্যাক্টিং, লুক হাউ স্ক্যারিড এভরিওয়ান। এসব কি হচ্ছে বস? প্লিজ ছেলেটাকে ছাড়ুন। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। দেখুন আপনার ভয়ে সবাই কেমন গুটিয়ে আছে। অন্তরিপাল লজ ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, আই এম নট এক্সারেটিং স্যার। টেল এ সায়েন্টিস্ট ফ্রম ইউর হেলথ ডিপার্টমেন্ট রাইট নাও। অনলি দেন উইল দ্য ম্যাটার বি ক্লিয়ার টু ইউ। প্লিজ কিপ মাই রিকোয়েস্ট স্যার, প্লিজ। আমি কোনো বাড়াবাড়ি করছি না স্যার। আপনাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে একজন সায়েন্টিস্ট খবর দিন এক্ষুনি। তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখুন স্যার, প্লিজ। কাম ডাউন বস। আর ইউ শিওর? সায়েন্টিস্ট ক্যান উই রিয়েলি নো দ্য রিয়েল ট্রুথ? শান্ত হন বস। আপনি শিওর সায়েন্টিস্ট আসলে আমরা আসল সত্যিটা জানতে পারবো? হুম স্যার শিওর। হুম স্যার শিওর। ম্যানেজার আর দেরি না করে ছুটে গেল হসপিটাল ডিপার্টমেন্টে। ছেলেটি ভয়ে দরদর করে কাঁপছে। শরীর থেকেও অঝরে ঘাম ঝরছে। অন্তর কিছুক্ষণ ছেলেটির দিকে তাকাচ্ছে তো কিছুক্ষণ টেবিলে থাকা জুসের গ্লাসটার দিকে তাকাচ্ছে। টেনশনে মল্লিকার কথা মাথা থেকে বের হয়ে গেছে অন্তরের। অন্তর ভাবছে মল্লিকা ওর পাশেই আছে। আদৌ কিন্তু না। মল্লিকা অনেকক্ষণ আগেই অন্তরের সাথে রাগ করে কোথাও একটা চলে গেছে। প্রায় 10 মিনিট পর লজ ম্যানেজার একজন সায়েন্টিস্ট নিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ল। অন্তর বেশ উত্তেজিত হয়ে সায়েন্টিস্টের দিকে তাকিয়ে বলল, স্যার, টেক দ্য গ্লাস অফ জুস ফ্রম দ্য টেবল অ্যান্ড চেক ইফ দেয়ার ইজ এনিথিং মিক্সড ইন দ্য গ্লাস অফ জুস। সাপোজ দেয়ার ইজ সামথিং পয়জন। স্যার টেবিলের উপর থেকে জুসের গ্লাসটা হাতে নিন আর পরীক্ষা করে বলুন জুসের গ্লাস থেকে কিছু মেশানো আছে কিনা। ধরুন বিষ জাতীয় কিছু। সায়েন্টিস্ট ভালো করে জুসের গ্লাসটার দিকে তাকিয়ে বলল, ইয়ং ম্যান, ইউ ক্যান নট বি কট লাইক দিস। ইউ হ্যাভ টু বি টেস্ট ইন দ্য ল্যাব। ইউ কাম উইথ মি। ইয়াং ম্যান, এভাবে তো ধরা যাবে না। ল্যাবে নিয়ে টেস্ট করতে হবে। তুমি আমার সাথে চলো। অন্তর ছেলেটাকে নিয়ে সায়েন্টিস্টের পিছু পিছু হেলথ ফ্যাকাল্টিতে চলে গেল। মল্লিকাকে আশেপাশে না দেখে অন্তর মনে মনে বিড়বিড় করে বলল, ইস, আমার বউটা খুব রাগ করেছে। এমনিতেই আমার উপর রেগে আছে। একটু আগে আবার ধমকিয়েছি। নিশ্চয়ই রুমে বসে বসে কাঁদছে। ব্যাপার না, এদিকটা সামলে নেই। এরপর রুমে গিয়ে আমার নীলাঞ্জনার রাগ ভাঙাবো। এর মাঝেই অন্তর ল্যাবে এসে হাজির হয়ে গেল। সায়েন্টিস্ট একটা মেশিন দিয়ে খুব মনোযোগ সহকারে জুসের গ্লাসটা পরীক্ষা করছে। অন্তর এখনো ছেলেটার কলার ধরে দাঁড়িয়ে আছে। অন্তরের পাশে ম্যানেজারও দাঁড়িয়ে আছে। ছেলেটা সুযোগ খুঁজছে পালানোর, কিন্তু অন্তরের শক্তির কাছে পেরে উঠছে না। ছেলেটা বিড়বিড় করে বলছে, কিভাবে পালাবো আমি এখান থেকে? সত্যিটা বললে এক্ষুনি আমাকে ছেলেটা মেরে দিবে। মিথ্যাটা বলার কোনো ওয়ে নেই। ছেলেটা বেশ চালাক। বুদ্ধি খাটিয়ে সায়েন্টিস্ট ডেকে নিয়েছে। একটু পরে সবাই বুঝে যাবে জুসটাতে সত্যি সত্যি বিষ মিশানো আছে। কি জবাব দেবো আমি সবাইকে? এখান থেকে বেঁচে ফিরতে পারলেও জায়গা মতো গিয়ে বাঁচতে পারবো না। ওরা দুজনে আমাকে মেরে দেবে। সেন্সলেস হওয়ার ভান ধরতে পারবো না। কজ পাশে দপ্তর দাঁড়িয়ে আছে। তাহলে কি সত্যিটা বলে দিব? ছেলেটার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিব। ছেলেটা হয়তো আমাকে মাফ করবে, কিন্তু ওরা কি আমাকে মাফ করবে? নিশ্চয়ই করবে না, উল্টো মেরে দেবে। বেশি লোভ করতে গিয়েছিলাম, তাই এর সাজা এখন জীবন দিয়ে দিতে হবে। এই দিনটার জন্য আমিই দায়ী। এর ফল আমাকেও ভোগ করতে হবে। প্রায় আধ ঘন্টা পর অনেক পরীক্ষা নিরীক্ষা করে সায়েন্টিস্ট লজ ম্যানেজারের সামনে গিয়ে তাকিয়ে বলল, দ্য বয় ইজ রাইট। দ্য জুইস কন্টেন্ট হিমলক পয়জন. Whoever went to his stomach would gradually
লস হের বডি অ্যান্ড দ্যাট উইল বি কনফার্মড। ছেলেটা ঠিক বলেছে। জুসটাতে হেমরক বিষ ছিল, যার পেটে যেত ধীরে ধীরে তার শরীর অবশ্যই মৃত্যু নিশ্চিত হয়ে যেত। অন্তরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অন্তর যদি একটু কেয়ারলেস হতো তাহলে আজ মল্লিকার মৃত্যু নিশ্চিত ছিল। মল্লিকাকে হারানোর ভয়ে অন্তরের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। চোখের সামনে বারবার মল্লিকার মুখটা ভেসে উঠছে। অন্তর নিজেকে কিছুটা কন্ট্রোল করেছে। ছেলেটাকে এলোপাথারি কিল ঘুষি মারছে আর চেঁচিয়ে বলছে, বল, কে তোকে পাঠিয়েছে? তোকে যে স্যালটা দিয়েছে তার নামগুলো বল, না হয় এক্ষুনি তোকে মেরে পুঁতে ফেলবো। কেউ আমাকে বাধা দিতে আসবে না। লজ ম্যানেজার ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, গিভ দ্য রাইট অ্যান্সার টু হোয়াট দ্য ম্যান ইজ অ্যাস্কিং। ইউ হ্যাভ বিন ইন দ্য পোস্ট অফ মাই লর্ডস employee for several days, so I am asking you in good health. Tell the truth to the boy, or I will kill you and then hand you over to the police. লোকটা যা জিজ্ঞেস করছে তার সঠিক উত্তর দাও। তুমি বেশ কয়েকদিন ধরে আমাদের লজে কর্মচারীর পোস্টে আছো, তাই তোমাকে সুস্থভাবে জিজ্ঞাসা করছি। সত্যিটা ছেলেকে বলে দাও, না হয় তোমাকে আধমরা করে এরপর পুলিশের হাতে তুলে দেব। অন্তর এলোপাথারি ছেলেটাকে মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ছেলেটা আধ খোলা চোখে অন্তরের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, লোভে পড়ে আমি এই জঘন্য কাজটা করেছি স্যার। আমাকে দিয়ে দুজন লোক এই কাজটা করিয়েছে, একজন ছেলে আরেকজন মেয়ে। ওদের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে। ওদের ফেস আমি দেখিনি। বিষটা ওনারা আরেকজনের হাতে করে পাঠিয়েছে। লোকটাকে আমি চিনি না, বলে যে কাজ শেষ হওয়ার পর ওরা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আমাকে মাফ করে দিন স্যার, দরকার হলে আমাকে জেলে ঢুকিয়ে দিন, এরপরেও আমাকে আর মারবেন না স্যার। আমি আর নিতে পারছি না। কথাগুলো বলেই ছেলেটা সেন্সলেস হয়ে গেল। অন্তর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। লজ ম্যানেজার ছেলেটাকে উঠিয়ে কেবিনে শিফট করে দিল। ছেলেটা সুস্থ হলেই পুলিশে দেওয়া হবে। অন্তর আর এক মুহূর্ত দেরি না করে ছুটল মল্লিকার উদ্দেশ্যে ওর রুমে। অনেক ছোটাছুটির পর অন্তর সফল হলো ওর রুমে পৌঁছাতে। রুমে ঢুকে অন্তর পুরো রুমে চোখ বুলিয়েও মল্লিকাকে খুঁজে পেল না। হম্বিতম্বি হয়ে অন্তর বেলকনি থেকে শুরু করে ওয়াশরুম সব জায়গা ঘেঁটে ফেলল, কোথাও মল্লিকা নেই। অন্তর মাথায় হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, কোথায় তুমি মল্লিকা? কোথায় চলে গেলে আমার সাথে রাগ করে? ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত দিলে না আমায়। কথাগুলো বলেই অন্তর হম্বিতম্বি হয়ে রুম থেকে বের হয়ে পুরো লজটা ঘুরে ঘুরে মল্লিকাকে খোঁজা আরম্ভ করলো। এক পর্যায়ে অন্তর ব্যর্থ হয়ে হাঁটু দুটো ভাঁজ করে ধপ করে মাটিতে বসে পড়ল। অন্তর চিৎকার করে কাঁদছে আর বলছে, নিশ্চয়ই মল্লিকাকে ওই দুই শয়তান মিলে কিডন্যাপ করে নিয়েছে। মল্লিকাকে সামলে রাখতে পারলাম না আমি, বড় হয়েও স্ত্রীর খেয়াল রাখতে পারলাম না আমি। আমার একটু অসতর্কতার জন্যই আজ মল্লিকাকে হারালাম। কোথায় খুঁজবো আমি মল্লিকাকে? এই শহরের কাউকে তো চিনি না আমি। কে হেল্প করবে আমায়? পেছন থেকে লজ ম্যানেজার অন্তরের মুখোমুখি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, বস, কাম উইথ মি। আই উইল মেক এ পুলিশ ডায়েরি। আই উইল ফাইন্ড ইউর ওয়াইফ টুডে। বস, আমার সাথে চলুন, পুলিশ ডায়েরি করব। আপনার ওয়াইফকে আজকের মধ্যেই খুঁজে বের করব। অন্তর বসা থেকে উঠে চোখের জলগুলো মুছে বলল, কাম অন স্যার, আই ওয়াজেন্ট গেটিং দ্য কারেজ অ্যালং। আই হ্যাভ টু ফাইন্ড মাই ওয়াইফ সুন, অর দে উইল রিয়েলি কিল মাই ওয়াইফ দিস টাইম। চলুন স্যার, আমি একা সাহস পাচ্ছিলাম না। খুব শীঘ্রই আমার ওয়াইফকে খুঁজে বের করতে হবে, না হয় ওরা আমার ওয়াইফকে এবার সত্যি সত্যি মেরে দিবে। লজ ম্যানেজার আর দেরি না করে অন্তরের হাত ধরে লজের গেটের বাইরে পার্ক করা রাখা গাড়িটায় উঠে পড়ল। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলল পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। প্রায় 15 থেকে 20 মিনিট পর গাড়ি পৌঁছে গেল পুলিশ স্টেশনের সামনে। লজ ম্যানেজারের আগেই অন্তর গাড়ি থেকে নেমে সোজা পুলিশ স্টেশনে ঢুকে গেল। লজ ম্যানেজারও অন্তরের পিছু পিছু পুলিশ স্টেশনে ঢুকে গেল। পুলিশের মুখোমুখি চেয়ারে বসে অন্তর কিছুটা হাঁপিয়ে সম্পূর্ণ ঘটনা পুলিশ অফিসারকে খুলে বলল। পুলিশ অফিসার ভ্রু যুগল কুঁচকে বলল, শিওর ইউ হ্যাভ কিডন্যাপড ইউর ওয়াইফ? আপনি শিওর আপনার ওয়াইফ কিডন্যাপ হয়েছে? ইয়েস স্যার, আই এম 100% শিওর। I know the people who kidnapped my wife very well. They had a personal enmity with me. Because of that enmity, they kidnapped my wife. One of their relatives also lives in this city. I know, but I don't know their address. I think they kidnapped my wife at the house of those relatives. জি স্যার, আমি 100% শিওর যারা আমার ওয়াইফকে কিডন্যাপ করেছে আমি তাদের বেশ ভালোভাবেই চিনি।
আমার সাথে পার্সোনাল শত্রুতা ছিল ওদের। সেই শত্রুতার জোরে ওরা আমার ওয়াইফকে কিডন্যাপ করেছে। ওদের একজন রিলেটিভসও এই শহরেই থাকে। রিলেটিভসও আমি চিনি, বাট ওদের অ্যাড্রেসটা জানি না। আই থিঙ্ক আমার ওয়াইফকে ওরা ওই রিলেটিভসের বাড়িতেই কিডন্যাপ করে রেখেছে। ডু ইউ হ্যাভ পিকচার অফ দোজ রিলেটিভস? ছবি আছে আপনার কাছে ওই রিলেটিভসের? ইয়েস স্যার, দেয়ার ইজ এ ওয়েট। জি স্যার, ওয়েট। কথাটা বলেই অন্তর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে অনন্যা আর একজন মেয়ের পাশাপাশি একটা ছবি দেখিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্যার, মাই সিস্টার ইজ এ ওয়ারিং এ ব্লু ড্রেস। দ্য গার্ল নেক্সট টু দ্য হার ইজ ওয়ারিং এ হোয়াইট ড্রেস। দ্য গার্লস নেম ইজ মাইশা। There were two best friends. This Maisha girl got married to a boy from Singapore a few days ago. The boy is settled in this country. The girl is the cousin of the kidnappers. I think they kidnapped my wife at this girl's house. স্যার, নীল ড্রেস পরা মেয়েটা আমার বোন। ওর পাশে যে মেয়েটি হোয়াইট ড্রেস পরা দেখেছেন, ওই মেয়েটির নাম মাইশা। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। এই মাইশা মেয়েটির কিছুদিন আগে সিঙ্গাপুরের এক ছেলের সাথে বিয়ে হয়। ছেলেটা এই দেশেই সেটেলড। আর এই মেয়েটি কিডন্যাপারদের কাজিন। আই থিঙ্ক এই মেয়েটির বাড়িতে আমার বউকে ওরা কিডন্যাপ করে রেখেছে। ইন্সপেক্টর বসা থেকে উঠে অন্তরের ফোনটা হাতে নিয়ে আরেকজন পুলিশ ইন্সপেক্টরের হাতে দিয়ে বলল, আই ওয়ান্ট টু দ্য হোল হিস্টোরি অন দ্য গার্ল। কালেক্ট ইট ইন 10 মিনিটস। মেয়েটির পুরো হিস্ট্রি চাই, 10 মিনিটের মধ্যে কালেক্ট করে দিন। সার্চ মাস্ট বি ইনস্টলেড স্যার। সোর্স লাগাতে হবে স্যার। ডু ইট। তাই করুন। ওই পুলিশ ইন্সপেক্টরটি চলে গেল। অন্তরও বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। যে পুলিশের কাছে অন্তর কেস ফাইল করেছে উনি আবার বসে পড়ল। ইশারা দিয়ে উনি অন্তরকে বসতে বললেন। অন্তরও চুপচাপ বসে পড়ল। পুলিশটা মলিন হেসে অন্তরের দিকে তাকিয়ে বলল, ডোন্ট ওয়ারি, উই উইল ফাইন্ড ইউর ওয়াইফ ভেরি সুন। উই উইল গেট হার অ্যাড্রেস ইন 10 মিনিটস। উইল রেড হার হাউস রাইট এওয়ে। চিন্তা করবেন না, আপনার স্ত্রীকে আমরা খুব জলদি খুঁজে বের করব। 10 মিনিটের মধ্যে আমরা ওই মেয়েটির অ্যাড্রেস জোগাড় করে ফেলব। সাথে সাথে আমরা মেয়েটির বাড়িতে হানা দিব। অন্তর মলিন হাসল, তবে ভিতরে ভিতরে সে কষ্টে মরছে যাচ্ছে। মল্লিকার চেহারাটা বারবার চোখের সামনে ভাসছে। কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। মনটা কেমন ছটফট ছটফট করছে। সব মিলিয়ে দম আটকে আসার মতো অবস্থা। প্রায় 10 মিনিট পর সোর্সের মাধ্যমে পুলিশ মাইশার অ্যাড্রেসের সন্ধান পেয়েছে। পুলিশ ইন্সপেক্টর আর দেরি না করে অন্তরকে পুলিশের গাড়িতে উঠে পড়ল। লজ ম্যানেজার ওনার লজে ফিরে গেছে। জরুরি কাজ চলে এসেছে ওনার, তাই ওনাকে বাধ্য হয়ে যেতে হলো। অন্তর বেশ উত্তেজিত হয়ে আছে। কখন সে মল্লিকার কাছে পৌঁছাবে, মল্লিকাকে সুস্থ অবস্থায় দেখবে, সে চিন্তায় আছে। পুলিশ ইন্সপেক্টর খুব স্পিডে গাড়ি ছেড়ে দিল। ব্যাক সিটে 5 জন পুলিশ সোর্সও আছে। পুলিশ স্টেশন থেকে মাইশার বাড়িটা খুব বেশি দূরে না, জাস্ট 8 ঘন্টার রাস্তা। অন্তরের মনের ভয়টা আস্তে আস্তে বেড়ে চলেছে। মল্লিকা আদৌ সুস্থ আছে কিনা সেই টেনশনে অন্তর নাজেহাল। প্রায় 30 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেছে মাইশার বাড়ির সামনে। অন্তর তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল। পুলিশ ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে সোর্সদের ইশারা করে বলল বাড়িটা ঘিরে রাখতে। সোর্স তার মাথা নাড়িয়ে সাইজা নিয়ে পুরো বাড়িটা ঘিরে দাঁড়ালো। পুলিশ ইন্সপেক্টর অন্তরকে নিয়ে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতর ঢুকে গেল। মাইশাদের বাড়িটা বিশাল বড়। 3 তলা বিশিষ্ট বড় বিল্ডিংয়ের পাশাপাশি আরেকটা ছোট একটা ফার্ম হাউস, জাতীয় একটা কিছু দেখা যাচ্ছে। অন্তর পুলিশ ইন্সপেক্টরের কানে বিড়বিড় করে বলল, স্যার, I think the kidnapper is in ambush at this farmhouse. You stay here with the police source. I am going in first. স্যার, আই থিঙ্ক এই ফার্ম হাউসটাতেই কিডন্যাপাররা ঘাপটি মেরে আছে। আপনি পুলিশ সোর্সদের নিয়ে এখানেই থাকুন। আমি প্রথমে ভেতরে ঢুকছি। দেয়ার মে বি এ রিক্স। ওয়ে আর কামিং অ্যালন। রিক্স থাকতে পারে, আমরা সহ আসছি। বিলিভ মি স্যার, প্লিজ বিশ্বাস রাখুন স্যার, প্লিজ। অল রাইট, হ্যারি আপ। ঠিক আছে, তাড়াতাড়ি যান। অন্তর আর দেরি না করে যেই না ফার্ম হাউসের দরজার দিকে পা বাড়াতে যাবে, অমনি নীল বেশ রেগে শার্টের হাতা ফোল্ড করতে করতে ফার্ম হাউস থেকে বের হলো। সামনে তাকাতেই নীল অন্তর আর পিছনে পুলিশ সেনা দেখে যেই না বাড়ির পিছনের দিকে দৌড় লাগাতে যাবে, অমনি অন্তর দৌড়ে গিয়ে খপ করে পেছন থেকে নীলের শার্টের কলার চেপে ধরল। সাথে সাথে পুলিশ সেনারা এসে নীলকে চারিদিক থেকে ঘিরে ফেলল। নীল অঝরে ঘামছে আর শুকনো ঢোক গিলছে। অন্তর চোয়াল শক্ত করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নীলের নাকে বসিয়ে দিল এক ঘুষি। নাক থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে নীলের।
আচমকাই অন্তরের কানে মল্লিকার চিৎকারের আওয়াজ ভেসে আসলো। মল্লিকা চিৎকার করে কাঁদছে আর বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন মিষ্টি আপু। অন্তর আপনাকে ভালোবাসে না, অন্তর কেবল আমাকে ভালোবাসে। আপনি কেন এখনো অতীত নিয়ে পড়ে আছেন? অতীতে অন্তর তো আপনাকে ক্লিয়ার করে বলে দিয়েছে অন্তর আপনাকে ভালোবাসে না। আপনি তো এখন নিজের মুখেই সবটা স্বীকার করলেন। এরপরেও কেন অন্তরের পিছনে এভাবে লেগে আছেন? প্লিজ আপু, আমাকে আর মারবেন না, হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। অন্তরের মাথাটা ফট করে ধরে গেল। মল্লিকার আত্মচিৎকার অন্তরকে হিংস্র বাঘে পরিণত করেছে। অন্তর আর দাঁড়িয়ে থাকতে পারল না। নীলকে পুলিশ ইন্সপেক্টরের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ঢুকে গেল ফার্ম হাউসের ভিতর। মল্লিকাকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মল্লিকার হাতের কাটা জায়গা বরাবর দড়িটা টাইট করে বাঁধা হয়েছে, যার কারণে মল্লিকার কাটা জায়গা থেকে অঝরে রক্ত ঝরছে। মল্লিকা পিটপিট করে চোখ খুলে রেখেছে। পুরো শরীরটা ঘামে চুপচুপ হয়ে গেছে। মল্লিকার সামনে হাতে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি। চোখ মুখ লাল করে মিষ্টি যেই না মল্লিকার গায়ে চাবুক মারতে যাবে, অমনি অন্তর দৌড়ে গিয়ে পেছন থেকে মিষ্টির হাত থেকে টান দিয়ে চাবুকটা ছিনিয়ে নিয়ে এলো পাথারি মিষ্টির পিঠে আঘাত করছে আর মৃদু চিৎকার করে বলছে, ইউ ব্লাডি বিচ, তোর সাহস হয় কি করে আমার নীলাঞ্জনার গায়ে আঘাত করার? আমি আমার নিজের থেকে আমার নীলাঞ্জনাকে বেশি ভালোবাসি। 3 বছর আগে আমার হাতের থাপ্পড় খেয়েও তোর শখ মেটেনি। আমার সাথে অসভ্যতা করতে গিয়ে শত শত লোকের সামনে ধরা খেয়েছিস। আমার বোনের বার্থডে পার্টিটা শুধুমাত্র তোর জন্য স্পয়েল হয়েছিল। সবার সামনে তুই আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিলি, কিন্তু পেরে উঠতে পারিসনি। এর আগেই আমি তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিলাম। আমি বুঝতে পারিনি এত বছর পরেও তুই এই দিনটার কথা মনে রাখবি। তোর ভাইকে আমার বোনের পিছনে লেলিয়ে দিবি, আমার বউয়ের ক্ষতি করতে চাইবি। এবার আমি তোকে ছাড়বো না, মারতে মারতে ঠিক মেরেই ফেলবো। মিষ্টি চিৎকার করে কাঁদছে আর বলছে, প্লিজ অন্তর, এবারের মতো আমাকে মাফ করে দাও। তৃতীয়বার এই ভুলগুলো হবে না। আমি আর নীল টোটালি ভালো হয়ে যাব অন্তর। আর কখনো তোমাদের পিছনে লাগবো না। প্লিজ এবারের মতো আমাদের ছেড়ে দাও। আগে বল, তোর বোন মাইশা কোথায়? মাইশা এই ব্যাপারে কিছু জানে না অন্তর, সে বাড়িতেও নেই। ওর হাজবেন্ড হিমেশকে নিয়ে সে ফুপু শাশুড়ি বাড়িতে বেড়াতে গেছে। এই সুযোগে আমরা মল্লিকাকে কিডন্যাপ করার প্ল্যানিংটা করেছি। প্লিজ আমাদের ছেড়ে দাও অন্তর, প্লিজ। অন্তর এরপরেও থামছে না, এলো পাথারি চাবুক মেরেই যাচ্ছে। মল্লিকা হাতের ব্যথায় অনেকক্ষণ আগে সেন্সলেস হয়ে গেছে। পুলিশ ইন্সপেক্টর ফার্ম হাউসের ভেতরে ঢুকে পেছন থেকে অন্তরের হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে শান্ত কণ্ঠে অন্তরকে উদ্দেশ্য করে বলল, কালম ডাউন, লিভ হিম ইন আওয়ার হ্যান্ডস, both will be severely punished. Take your wife to the lodge. We will see the rest. শান্ত হন, ওনাকে আমার হাতে ছেড়ে দিন। দুজনকে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনার ওয়াইফকে নিয়ে লজে চলে যান, বাকিটা আমরা দেখছি। অন্তর কিছুটা হাঁপিয়ে রাগটাকে কন্ট্রোল করে বলল, আই ওয়ান্ট দেম টু বি সিভিয়ারলি পানিশড, স্যার। দে শুড নট বি এবল টু গেট আউট অফ দ্য লক আপ বিফোর 1 year. Of course, I will back the Bangladesh tomorrow. I hope you will not compromise with industry at the end of the term, not before. I will call them all the time to get the news. Of course, you will not disappoint the guest. Give us the right justice. আমি ওদের কঠোর শাস্তি চাই স্যার। 1 বছর আগে যেন ওরা লকআপ থেকে বের হতে না পারে। অবশ্য আমি কালই বিডি ব্যাক করব। আশা করছি আপনারা অন্যায়ের সাথে আপোষ করবেন না। সাজার নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি ওদের দুজনকে ছাড় দিবেন, এর আগে না। আমি অল টাইম কল করে খবর নিব ওদের। আপনারা অবশ্য অতিথিদের নিরাশ করবেন না, সঠিক ন্যায় দিবেন আমাদের। পুলিশ ইন্সপেক্টর অন্তরের সাথে হ্যান্ডশেক করে মৃদু হেসে বলল, গেস্ট দেবভার, প্লিজ ডোন্ট ওয়ারি। You will get the right justice. Nice to meet you. Next time we will come to visit our country again. But then you will get full safety. You will not have to face these unpleasant incidents anymore. Take care of your wife. I am coming then. অতিথি দেবভব, প্লিজ চিন্তা করবেন না। আপনারা সঠিক ন্যায় পাবেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। নেক্সট টাইম আবার আমাদের দেশটা ঘুরতে আসবেন, তখন কিন্তু ফুল সেফটি পাবেন। এসব অপ্রীতিকর ঘটনার মুখোমুখি আর হতে হবে না। আপনার ওয়াইফের খেয়াল রাখবেন। আসছি তাহলে। কথাগুলো বলেই ইন্সপেক্টর মিষ্টি আর নীলকে টানতে টানতে ফার্ম হাউস থেকে বের হয়ে সোজা পুলিশ জিপে উঠে জিপ ছেড়ে দিল। অন্তর মল্লিকার হাতের বাঁধন ছুটিয়ে মল্লিকাকে আধ কোলে করে
মাইশাদের বাড়ি থেকে বের হয়ে একটা ক্যাব বুক করে লজের উদ্দেশ্যে রওনা দিল। মল্লিকাকে বুকের ভিতর চেপে ধরে রেখেছে অন্তর। মল্লিকার নেতিয়ে যাওয়ার মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকায় 2 ফোঁটা চোখের জল ছেড়ে দিল অন্তর। মল্লিকাকে এই অবস্থায় দেখতে পারছে না অন্তর। হানিমুন করতে এসে এত বড় বড় দুর্ঘটনার মুখোমুখি পড়তে হবে অন্তর আসলেই বুঝতে পারেনি। প্রায় আধ ঘন্টা পর ক্যাবে এসে পৌঁছে গেল লজের সামনে। অন্তর ভাড়া চুকিয়ে মল্লিকাকে আতকলে করে গাড়ি থেকে নেমে সোজা হসপিটাল অ্যাপার্টমেন্টে চলে গেল। মল্লিকাকে বেডে শুয়ে দেওয়া হয়েছে। ডক্টর মল্লিকার চেক আপ করছে। শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে মল্লিকার। হাতের একটা সেলাইও ছুটে গেছে। ডক্টর মল্লিকার হাতের ব্যান্ডেজটা খুলে কাটা জায়গাটা ওয়াশ করে আবারও সেলাই করে দিচ্ছে। মল্লিকাকে আধ ঘন্টার জন্য ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে দেওয়া হলো। হুট করে যদি মল্লিকার সেন্স ফিরে আসে তাহলে ডক্টর ভালো করে মল্লিকার হাতটা ওয়াশ করতে পারবে না। মল্লিকা ব্যথায় কাঁদবে, ছটফট করবে। অন্তর চোখের সামনে এসব সহ্য করতে পারবে না। তাই অন্তরের কথা অনুযায়ী ডক্টর মল্লিকার শরীরে ইঞ্জেকশন পুশ করেছে। আধ ঘন্টার আগে মল্লিকার জ্ঞান ফিরবে না। প্রায় আধ ঘন্টা পর ডক্টর খুব ভালো করে মল্লিকার হাতটা ওয়াশ করে আবারও সেলাই করে দিয়েছে। মল্লিকার শরীর যথেষ্ট দুর্বল বলে ডক্টর মল্লিকার শরীরে স্যালাইন পুশ করার প্রস্তাব রাখল অন্তরের কাছে। অন্তর মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ডক্টর সাথে সাথেই মল্লিকার শরীরে স্যালাইন পুশ করে দিল। এভাবে কেটে গেল প্রায় 1 ঘন্টা। দুপুর ঘনিয়ে বিকেল নেমে এলো। অবশ্য বিকেল বললে ভুল হবে, সন্ধ্যা অলরেডি নেমে এসেছে। আস্তে আস্তে সূর্যের আলো মিলিয়ে রাতের আভা ফুটে উঠছে। মল্লিকার স্যালাইন এতক্ষণে শেষ হয়েছে। মল্লিকাও পিটপিট করে চোখ খোলা আরম্ভ করেছে। অন্তর মল্লিকার মাথার কাছে ঠায় দাঁড়িয়েছিল। মল্লিকা মুখ করছে দেখে অন্তরের মুখে হাসি ফুটে উঠল। চোখ খুলে মল্লিকা চোখের সামনে অন্তরকে দেখল। অন্তরকে দেখেই মল্লিকা মুচকি হেসে ফটাফট শোয়া থেকে বসে পড়ল। অন্তর আর দেরি না করে মল্লিকাকে আধকলে করে কেবিন থেকে বের হয়ে সোজা 3 তলায় উঠে নিজেদের রুমে চলে গেল। মল্লিকাকে বেডে শুয়ে দিয়ে অন্তর আচমকাই মল্লিকাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে আর বলছে, ভালোবাসি নীলাঞ্জনা, খুব খুব ভালোবাসি। তোমাকে কিছুটা সময়ের জন্য চোখের সামনে দেখতে না পেয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম আমি। কাঙ্গাল লাগছিল নিজেকে। মনে হচ্ছিল তোমাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা ফাঁকা, মরুভূমির চেয়েও কম না। তখন আমাকে মরীচিকা মনে হচ্ছিল, ধরতে গেলেই হারিয়ে যেত। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলাঞ্জনা, তুমি আমার সব, যাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াটাও দায়। কখন আমাকে ভুল বুঝে দূরে সরে যেও না নীলাঞ্জনা, আমি বাঁচতে পারবো না, মরে যাব, সত্যি সত্যি মরে যাব। মল্লিকা অন্তরকে টাইট করে জড়িয়ে ধরে বলল, অন্তর, আমি কি আপনার সেই নীলাঞ্জনা? হুম, তুমি আমার নীলাঞ্জনা, যাকে আমি বিয়ের আগে থেকেই চিনি, যার চোখ দেখে আমি সারা জীবনের জন্য থমকে গেছি। তোমার নীল চোখে আমি অনেক আগেই হারিয়ে গেছি নীলাঞ্জনা। ওই দিন চট্টগ্রাম রেজিস্ট্রি অফিসে তোমাকে প্রথমবারের মতো দেখেছিলাম, তাও আবার তোমার ওই নীলাপ চোখ দুটো ছাড়া আর কিছুই না। কারণ তুমি বোরখা পরে নিজেকে ঢেকে রেখেছিলে। দূর থেকে আমি তোমাকে দেখেছিলাম, কাছে আসতে আসতেই তুমি কোথাও হারিয়ে গেলে। খুঁজে পেলাম না তোমায় আর। খুব খুঁজেছি তোমাকে, দিন রাত এক করে খুঁজেছি, কিন্তু বারবারই হতাশ হয়েছি, কারণ তোমার নামটাও আমি জানতাম না। এর মাঝে আচমকা আম্মু আব্বু আমার বিয়ের ডেট ফিক্সড করে ফেলে, আমার মতামত ছাড়াই। আম্মু আব্বুর জেদের কাছে হার মেনেই আমাকে বিয়েটা করতে হয়। তাই বিয়ের পরের দিনই তোমার সাথে অহেতুক রাগ করে আমি ফুপু আম্মুর বাড়ি চলে যাই। তখন শাহেদ আমাকে সান্ত্বনা দেয় তোমাকে মেনে নিতে। উপায় বুদ্ধি না পেয়ে আমি শাহেদের কথা মেনে নেই। বাড়িতে ফেরার পর তোমাকে নীল শাড়িতে দেখে কেন জানি না বারবার মনে হচ্ছিল তুমি আমার সেই নীলাঞ্জনা, যাকে অনেক আগে আমি ভালোবেসে ফেলেছি। মনের খসখস থেকে ফাইনালি আমি তোমাকে চট্টগ্রাম যাওয়ার কথাটা জিজ্ঞেস করি। পরপর অনেকগুলো প্রশ্নই তোমাকে জিজ্ঞেস করেছিলাম। সবগুলো প্রশ্নের উত্তরই আমার নীলাঞ্জনার সাথে মিলে যাচ্ছিল। তুমি জানো না ওই দিন আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম। ইচ্ছে করছিল তোমাকে আমার সব মনের কথা বলে দিই, কিন্তু আমি চাইছিলাম আস্তে আস্তে তোমার মনে জায়গা করে এরপর তোমাকে মনের কথাটা বলবো। আই থিঙ্ক আজ সেই দিনটা চলে এসেছে। তুমি হয়তো আমাকে ভালো। অন্তর আর কিছু বলতে পারল না। এর আগেই মল্লিকা বলে উঠল, আমিও ভালোবাসি অন্তর, হয়তো আপনার মতো না, তবে অতটা কমও না। আমাকে বিশ্বাস করতে পারেন অন্তর, আর কখনো না বুঝে আপনার সাথে রাগ করব না। জানেন অন্তর, আমি খুব লাকি আপনার মতো একজন উত্তম হাজবেন্ড পেয়ে। আম্মু আব্বুর কাছে ভীষণ ঋণী আমি। ওরা আমার জন্য বেস্ট একজনকে সিলেক্ট করেছে।
আসলে মা বাবা যা করেন সন্তানদের ভালোর জন্যই করে, যা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। কখনো আমাকে ভুল বুঝবেন না অন্তর, সবসময় আমাকে এভাবে ভালোবেসে যাবেন, একটু যেন কমতি না হয়। অন্তর খুশিতে মল্লিকার পুরো মুখে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। মল্লিকা অন্তরের চোখে জলগুলো দুহাত দিয়ে মুছে দিচ্ছে। অন্তর মল্লিকার কপালের সাথে কপাল ঠেকিয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলল, কোনোদিনও ভালোবাসার কমতি হবে না নীলাঞ্জনা, উল্টে ক্রমবৃদ্ধিমান হারে বাড়বে, যা গণনা করাও দুঃসাধ্য হয়ে পড়বে। তুমি নিশ্চিন্তে থাকো নীলাঞ্জনা, এই অন্তর কেবল তোমার। সারা জীবন দুজন এভাবেই মিলেমিশে থাকবো। ছেড়ে যাওয়ার কথা কখনো কল্পনাতেও আনবো না। কথাগুলো বলেই অন্তর আচমকা মল্লিকার উপর শুয়ে মল্লিকার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। মল্লিকা চোখ বন্ধ করে অন্তরের পিছনের চুলগুলো আঁকড়ে ধরল। প্রায় 20 মিনিট পর অন্তর মল্লিকাকে ছেড়ে যেই না মল্লিকার ওপর থেকে উঠতে যাবে, অমনি মল্লিকা অন্তরের হাত টেনে অন্তরকে থামিয়ে দিয়ে বেশ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, অন্তর, আমি স্ত্রীর অধিকার চাই, প্লিজ আমাকে পূর্ণ করুন। অন্তর বাঁকা হেসে আবারও মল্লিকার ওপর উঠে গেল। মল্লিকার ঠোঁটজোড়া ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করে অন্তর ঘোর লাগা কণ্ঠে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি এতদিন ধরে এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম নীলাঞ্জনা। আমি সবসময় চাইতাম তুমি নিজে থেকে আমার কাছে ধরা দাও। আজ আমার কান দুটো সার্থক হলো, সাথে বেশ আমার মনটাও। আজ রাতটা শুধু তোমার আমার। অন্তর হ্যাচকা টান দিয়ে মল্লিকার শাড়ির আঁচলটা খুলে ফেলল। পরনের শার্টটা খুলে অন্তর মল্লিকার গলায় মুখ ডুবিয়ে দিল। পরম আবেশে মল্লিকার চোখ জোড়া বন্ধ করে ফেলল। অন্তরের ভালোবাসায় মল্লিকাকে ভরিয়ে দিচ্ছে। মল্লিকা মুচকি হেসে অন্তরের ভালোবাসাগুলো গায়ে মাখিয়ে নিচ্ছে। দুজনই ভালোবাসার নেশায় মেতে উঠেছে। সারা রাত অন্তর মল্লিকাকে জ্বালিয়েছে, একটু ঘুমাতে দেয়নি। তবে মাঝরাতে উঠে অন্তর আর মল্লিকা খাবার অর্ডার করে খেয়ে নিয়েছে। খাবার দেওয়ার পর অন্তর মল্লিকাকে ছাড়েনি, আবারও মল্লিকাকে খুব জ্বালিয়েছে। সারা রাত দুজনই নির্ঘুম ছিল। পরের দিন সকাল 8টা। মল্লিকা ঘুম থেকে উঠে অন্তরের থেকে নিজেকে ছাড়িয়ে বেডের নিচে পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে ল্যাকেজ থেকে একটা অ্যাশ কালার শাড়ি বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করেই মল্লিকা দরজার সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, উফ, উনি জাগার আগেই নিজেকে ওনার থেকে মুক্ত করতে পারলাম। সজাগ থাকলে কখনো নিজেকে ছাড়াতে পারতাম না। আবারও আমার উপর ঝাঁপটে পড়ত। লোকটা বড্ড অসভ্য। কাল সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছে, একটু ঘুমোতে দেয়নি। মল্লিকা আবারও খানিক লজ্জা পেয়ে বলে উঠল, অবশ্য আমার খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। নিজেকে পূর্ণ মনে হচ্ছে, মানতে হবে। আমার বর বেশ রোমান্টিক। এর মাঝে অন্তর ঘুম থেকে উঠে খালি গায়ে ওয়াশরুমের দরজা ধাক্কানো শুরু করলো। মল্লিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে কি এসব? শাওয়ারও শান্তি মতো নিতে পারবো না নাকি? অন্তর ঢুলু ঢুলু কণ্ঠে বলল, আমিও তোমার সাথে শাওয়ার নেব, দরজাটা খোলো। মল্লিকা চোখগুলো বড় বড় করে এক নিঃশ্বাসে বলে উঠল, মাথার তার সবগুলোই ছিঁড়ছে আপনার। কি নির্লজ্জের মতো কথা বলছেন, ছি, অক্থু। মা গো মা, আমার গা গোলাচ্ছে। অন্তর বাঁকা হেসে বলল, এ মা, প্রথম দিনই যে মা হয়ে যাবে বুঝতে পারিনি। আমার ভালোবাসার এত জোর, তা কনসিভ করলে কখন? মল্লিকা ওয়াশরুমের দরজা খুলে অন্তরের গলা চেপে ধরে তেজি কণ্ঠে বলল, তোকে মেরে এরপর আমি শান্তি হব। বেটা বেশরম, মুখে কিছুই আটকায় না। অন্তর মল্লিকার হাত দুটো গলা থেকে ছাড়িয়ে মল্লিকাকে ওয়াশরুমের দরজার সাথে ঠেকিয়ে মল্লিকার হাত দুটো দুপাশে চেপে ধরে বলল, আমাকে মারলে তো তুমি বিধবা হয়ে যাবে, বাচ্চা কাচ্চারও মা হতে পারবে না। আচমকাই মল্লিকার চোখে জলরাশি বিচরণ শুরু হলো। চোখের ভাসমান জলগুলো বেশ তোড়জোড়ে লেগে পড়েছে চোখ থেকে গড়িয়ে পড়ার জন্য। মল্লিকা কান্না জড়িত কণ্ঠে অন্তরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি মজা করেছি অন্তর, আপনার কিছু হয়ে গেলে আমিও বাঁচব না। আপনাকে মারার কথা তো আমি ভাবতেই পারি না। অন্তর কিছুটা উদ্বিগ্ন হয়ে মল্লিকার হাত দুটো ছেড়ে মল্লিকার গাল দুটোতে হাত রেখে বলল, কাম ডাউন মল্লিকা, এত সিরিয়াস হচ্ছ কেন? আমরা দুজনই মজা করেছি। অনেকগুলো বাবুর বাবা হতে হবে আমাকে। আমার অনেকগুলো ছোট ছোট নীলাঞ্জনা চাই, যাদের চোখ জোড়াও একদম আমার নীলাঞ্জনার মতো হবে। মল্লিকা অন্তরকে ঝাপটে ধরে অন্তরের বুকে মাথা রেখে বলল, আমিও অনেকগুলো অন্তর চাই, যারা একদম আমার অন্তরের মতো ভালো মনের মানুষ হবে। মা হিসেবে তখন আমি খুব প্রাউড ফিল করব। অন্তর বাঁকা হেসে বলল, তাহলে চলো প্ল্যানিংয়ে লেগে পড়ি। অনেকগুলো নীলাঞ্জনা আর অন্তর লাগবে আমাদের। ফুটবল টিম হলে মন্দ হয় না।
মল্লিকা চোখ দুটো বড় বড় করে বলল, পাগল হয়েছেন আপনি? ফুটবল টিম মানে 11 জন। আমাকে খুঁজে পাওয়া যাবে তো? অন্তর অট্টহাসি দিয়ে বলল, আমি দিলে তো তোমাকে খেপানোর জন্য বললাম। আমার তো জাস্ট দুটো নীলাঞ্জনা হলেই হবে। মল্লিকা লাজুক কণ্ঠে বলল, একটা নীলাঞ্জনা আর একটা অন্তর, মোট 2 জন। কেমন? চলবে। মল্লিকা কিছুটা মোচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন অন্তর, শাওয়ার। আজ তো আমাদের রাতের ফ্লাইটেই বাড়ি ফিরতে হবে। অন্তর মল্লিকাকে ছেড়ে মৃদু হেসে বলল, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, শপিংয়ে যাব। মল্লিকা খুশিতে খিলখিল করে হেসে বলল, সত্যি অন্তর, শপিংয়ে যাবেন? জি ডিয়ার, তোমার জন্য শাড়ি কিনবো, বাড়ির সবার জন্য কিছু গিফট নিয়ে যাব। সবাই হয়তো আমাদের থেকে কিছু না কিছু অ্যাকসেপ্ট করে আছে। ঠিক বলেছেন অন্তর, সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে যাব। সবাই খুব খুশি হবে। কথাগুলো বলেই মল্লিকা ওয়াশরুমে চলে গেল। অন্তর আবারও বিছানায় শুয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর মল্লিকা ওয়াশরুম থেকে বের হয়ে চুল ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকলো। অন্তর এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় অন্তরকে দেখে মল্লিকা মুখটা বাঁকা করে বলল, সারা রাত আমাকে জ্বালিয়ে এখন খুব আরাম করে ঘুমানো হচ্ছে, আর আমি বেচারি অনিদ্রায় ভুগছি। ঘুমে আমারও চোখজোড়া অবশ্যই আসছে। আমিও ঘুমাবো, তবে মিস্টার অন্তরের ঘুমটা হারাম করে এরপর ঘুমাবো। মল্লিকা মাথায় শয়তানি বুদ্ধি এঁটে বাঁকা হেসে পিছনের চুলগুলো সামনে নিয়ে ধীর পায়ে হেঁটে বেডের উপর বসে চুলের পানিগুলো অন্তরের চোখ বরাবর ছুটতে লাগলো। অন্তর হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। মল্লিকা খিলখিল করে হেসেই যাচ্ছে। অন্তর রাগে গিজগিজ করে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলেই অন্তর মল্লিকাকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় শুয়ে দিল। বাঁকা হেসে অন্তর ও মল্লিকার উপর উঠে গেল। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলছে আর বলছে, প্লিজ অন্তর, এবারের মতো ছেড়ে দিন আমার। আর এমন দুষ্টুমি করব না। আপনাকে আর জ্বালাবো না। খুব ঘুম পেয়েছে আমার। কিছুক্ষণ ঘুমিয়ে এরপর আমরা শপিংয়ে যাব, কেমন? অন্তর ডেভিল স্মাইল দিয়ে বলল, কিছুক্ষণ রোমাঞ্চ করে ঘুমিয়ে এরপর আমরা শপিংয়ে যাব, কেমন? কথাগুলো বলেই অন্তর মল্লিকার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। মল্লিকা অন্তরের টর্চার সহ্য করছে আর মনে মনে নিজেকে বকছে। অন্তর খুব রুডলি কিস করছে মল্লিকার ঠোঁটে। মল্লিকা ছোটাছুটি করছে আর বিড়বিড় করে বলছে, ধ্যাত, কে দরকার ছিল নিজে নিজে শনিটা ডেকে আনার। বদ ছেলেটাকে ঘুম থেকে জাগিয়ে মস্ত বড় ভুল করেছি। এখন আমার 12টা বাজাবে। শেষ পর্যন্ত মল্লিকা হার মেনেই অন্তরের সাথে তাল মিলালো। অন্তর কিছুটা হাঁপিয়ে মল্লিকার ঠোঁট জোড়া ছেড়ে মল্লিকার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। মল্লিকাও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। দুজনে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। দুপুর 1টা। অন্তর ঘুম থেকে উঠে মল্লিকার কপালে চুমু খেয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর অন্তর শাওয়ার নিয়ে রুমে ঢুকলো। মল্লিকা এখনও ঘুমাচ্ছে। অন্তর কাবার থেকে শার্ট প্যান্ট পরে রেডি হচ্ছে আর চেঁচিয়ে মল্লিকাকে ডেকে বলছে, মল্লিকা উঠে পড়ো, লাঞ্চ করে শপিংয়ে যেতে হবে। সন্ধ্যার আগে শপিং থেকে ফিরতে হবে। মল্লিকা একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। আচমকায় অন্তরের ফোনটা ভাইব্রেট মোডে বেজে উঠল। ফোনটা মল্লিকার কানের নিচে ছিল। ফোনের ফুসফুসের আওয়াজে মল্লিকা বাধ্য হয়ে ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল মিসেস অরুণিমার কল। মুহূর্তেই মল্লিকার চোখ থেকে ঘুম সরে গিয়ে খুশির ঝলক ফুটে উঠল। হি হি করে হেসে মল্লিকা কলটা পিক করে ফেলল। ওই পাশ থেকে মিসেস অরুণিমা অভিমানী স্বরে বলল, ছেলে আমার বউ পেয়ে মাকে একদম ভুলে গেছে। যাওয়ার পর থেকে একটা কলও করলো না। মল্লিকা হাসি চেপে বলল, আম্মু, ঠিক বলেছ। তোমার ছেলেটা খুব খারাপ। এই পর্যন্ত তোমাকে একটা কলও করলো না। আদৌ কি এসব মেনে নেওয়া যায়? মিসেস অরুণিমা জিভ কেটে বলল, মল্লিকা তুমি? আমি ভেবেছিলাম অন্তর। মাইন্ড করো না আমার কথাই প্লিজ। আমি একটু মাইন্ড করিনি আম্মু। তুমি খামোখা ভাবছো। আচ্ছা বাদ দাও এসব। আগে বলো তুমি কেমন আছো? ভালো আছি মা। তুমি কেমন আছো? খুব ভালো আছি আম্মু। আমরা আজ রাতে ফ্ল্যাটে বাড়ি ফিরছি। ভীষণ খুশি হলাম। তাড়াতাড়ি চলে এসো মা। তোমাকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা হয়ে আছে। একদম ভালো লাগছে না। আমারও এখানে ভালো লাগছে না আম্মু। তাই তো আজই চলে আসব। এর মাঝেই অন্তর মল্লিকার হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিয়ে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল, বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেলে? সেই কখন থেকে কেবল বৌমার সাথেই বকবক করছো। কই, ছেলের কথা তো একবারও জিজ্ঞেস করলে না। কেন রে, তোর খুব হিংসে হচ্ছে? আমি কল করার আগে তো একবারও নিজ থেকে কল করিসনি। এখন আমি কল করাতে
বৌমার সাথে খুব হিংসুমি দেখানো হচ্ছে। সরি আম্মু, আসলে এত অপ্রীতিকর ঘটনার মধ্যে দুটো দিন কাভার করতে হয়েছে, তাই তোমাদের খোঁজ খবর নিতে পারিনি। প্লিজ ফরগিভ মি আম্মু। মিসেস অরুণিমা কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে বাবা? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝছি না। প্লিজ ক্লিয়ারলি বল। অন্তর কিছুটা থতমত খেয়ে বলল, আরে আম্মু কিছু না, আমি তো জাস্ট এমনি বলছিলাম। আসলে তোমার ছেলের বউ আতপাগলি তো, তাই সারাক্ষণ নানান অপ্রীতিকর ঘটনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হয়েছে। অন্তরের কথা শুনে মিসেস অরুণিমা হেসে কুটি কুটি। পিছন থেকে মল্লিকা অন্তরের কথা আড়ি পেতে শুনছিল। খপ করে অন্তরের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মল্লিকা মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, আম্মু ফোনটা রাখো তো, তোমাকে পরে কল করে নেব। আগে তোমার ছেলের একটা ব্যবস্থা করি। মল্লিকা ঠুস করে ফোনটা কেটে দিয়ে অন্তরের কলার চেপে ধরে দাঁত কিরমির করে বলল, কি? আমি আতপাগল? আমি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছি? অন্তর বাঁকা হেসে বলল, আমাকে ঘাটিও না মিসেস নীলাঞ্জনা, না হয় আজও বিড়ি ফেরা হবে না। গতকাল রাতের মতো আজও ভীষণ জ্বালাবো, তখন কিন্তু কেটে কেটে আমার থেকেও ছাড় পাবে না। আমি বেশ রোমান্টিক মোডে আছি। মল্লিকা তাড়াতাড়ি অন্তরের শার্টের কলার ছেড়ে কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, থাক বাপু, ছেড়ে দিয়েছি, আর আপনাকে খেপাবো না। আপনিও আমাকে আর জ্বালাবেন না, এই বলে দিলাম। কথাগুলো বলে মল্লিকা রেডি হইতে ব্যস্ত হয়ে পড়ল। মল্লিকার অবস্থা দেখে অন্তর মনে মনে হেসে নাজেহাল। অন্তর কিছুটা সিরিয়াস হয়ে পেছন থেকে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, বাড়ি পৌঁছে এখানে ঘটা কোনো ঘটনায় আম্মু আব্বুকে বলো না। আমি চাই না ওরা অযথা টেনশন করুক। যা হওয়ার তা তো হয়েই গেছে, এসব নতুন করে ঘেটে লাভ নেই। মল্লিকা অন্তরের দিকে ফিরে বলল, আপনি যা বলবেন তাই হবে অন্তর। আমিও চাই না আব্বু আম্মু উটকো টেনশন করুক। অন্তর মুচকি হেসে বেডের উপর বসল। মল্লিকা সাজতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর মল্লিকা রেডি হয়ে সাইড ব্যাগটা হাতে নিয়ে পিছু ঘুরে অন্তরের দিকে তাকালো। অন্তর বেশ ব্যস্ত মল্লিকাকে দেখতে। অ্যাশ কালার শাড়ির সাথে ম্যাচিং করা সিম্পল কানের দুল, নাকে ডায়মন্ডের বড় নাকফুল, চোখে মোটা করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলটা মাঝ সিঁড়ি করে ছেড়ে দিয়েছে মল্লিকা। অন্তর কিছুক্ষণ মল্লিকার দিকে তাকিয়ে থেকে মুচকি এসে মল্লিকার কাঁধে হাত রেখে রুম থেকে বের হয়ে গেল। রেস্টুরেন্টে বসে অন্তর বাঙালি খাবার অর্ডার করে মল্লিকাকে নিয়ে খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং কমপ্লেক্সের দিকে রওনা হলো। ক্যাবে পাশাপাশি বসে আছে দুজন। ড্রাইভার এক মনে ক্যাব ড্রাইভ করছে। হালকা বাতাসে মল্লিকার চুলগুলো উঠছে। অন্তরে কেমন ঘোর লেগে আসছে। ড্রাইভারের দিকে একবার তাকিয়ে অন্তর সুযোগ বুঝিয়ে মল্লিকাকে হ্যাচকা টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নিল। মল্লিকা চোখ লাল করে অন্তরের দিকে তাকিয়ে আছে। অন্তর বাঁকা হেসে মল্লিকার ঠোঁটজোড়া দখল করে নিল। মল্লিকা বেকব হয়ে অন্তরের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর অন্তর মল্লিকাকে ছেড়ে ক্যাবের সিটে মাথা এলিয়ে দিল। মল্লিকা অন্তরে থেকে খানিকটা দূরে বসে মুখটা ফুলিয়ে রেখেছে আর বিড়বিড় করে বলছে, হানিমুনে এসেছে বলে 16 আনা পুষিয়ে নিচ্ছে, একটু ছাড় দিচ্ছে না। আর জীবনেও হানিমুন আসবো না। লোকটা যেখানে সেখানে সিনকেট করছে। ভাগ্যিস ড্রাইভার পিছু ফিরে তাকায়নি, না হয় লজ্জায় মাথা কাটা যেত। এসব ভাবতে ভাবতেই গাড়ি এসে পৌঁছে গেল শপিং কমপ্লেক্সের সামনে। অন্তর আগে ক্যাব থেকে বের হয়ে ক্যাবের ভাড়া মিটিয়ে দিল। মল্লিকা দরজা খুলে ক্যাব থেকে নেমে অন্তরের পাশে দাঁড়ালো। অন্তর মুচকি হেসে মল্লিকার হাত ধরে শপিং কমপ্লেক্সে ঢুকে গেল। মল্লিকা মুখটা হা করে শপিং কমপ্লেক্সটাকে ঘুরে ঘুরে দেখছে। বিশাল বড় শপিং কমপ্লেক্সটা, চারদিকে মানুষ পিঁপড়ের মতো চলাচল করছে। অন্তর মল্লিকার হাতটা শক্ত করে ধরে রেখেছে। হাতটা একটু ছুটে গেলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা অধিক। অন্তর রিস্ক নিতে চাইছে না, তাই সে মল্লিকাকে এক হাতের বন্ধনীতে ভালো করে আষ্টে পিষ্টে ধরেছে। মল্লিকা হি হি করে হেসে চারপাশটা চোখ বোলাচ্ছে। অন্তর ফার্স্টে মেয়েদের শোরুমে গেল। মল্লিকা শোরুমের মহিলা কর্মচারীদের নিউ কালেকশন শাড়ি দেখাতে বলল। মেয়েগুলো মল্লিকাকে ডজন ডজন শাড়ি দেখাতে লাগলো। শাড়ির কালেকশন দেখে মল্লিকা পাগল হয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না। অন্তর মল্লিকার অবস্থা দেখে হাসছে। কিছুক্ষণ হেসে অন্তর মল্লিকার কানে ফিসফিসিয়ে বলল, যতটা ভালো লাগে নিয়ে নাও মল্লিকা, চাইলে সবগুলো নিয়ে নাও। অনন্যা, মল্লর আপু, আম্মু, শাশুড়ি আম্মু সবার জন্য নিয়ে নাও। মল্লিকা দাঁত বের করে হেসে বলল, সবগুলোই নিয়ে নেই। 10টা শাড়ি আছে এখানে। 5টা শাড়ি কিন্তু আমার। 2টা অনন্যার, একটা শাশুড়ি আম্মুর, একটা মল্লর আপুর, আরেকটা আমার আম্মুর। কেমন? অন্তর মল্লিকার গাল টেনে বলল, ওকে নীলাঞ্জনা, নিয়ে নাও।
মল্লিকা ক্লোজ আপ হাসি দিয়ে মেয়েগুলোকে বলল শাড়িগুলো প্যাক করে দিতে। অন্তর্বেল চুকে এক হাতে শপিং ব্যাগ নিল, অন্য হাতে মল্লিকাকে শক্ত করে ধরল। মল্লিকা এবার কসমেটিক শপে গেল। বিভিন্ন ধরনের অর্নামেন্টস, লিপস্টিক, কাজল দুটো দুটো করে কিনেছে মল্লিকা। এর থেকে অনন্যার 50 ভাগ। কসমেটিক্সের পালা শেষ করে অন্তর মল্লিকাকে জুতোর শপে ঢুকিয়ে দিল। সবার জন্য বিভিন্ন ডিজাইনের জুতো কিনেছে মল্লিকা। সবগুলো জুতার ডিজাইনই খুব ইউনিক। এভাবে শপিং করতে করতে দুপুর গড়িয়ে বিকেল ঘনিয়ে এলো। মল্লিকার বেশ জোরে খিদে পেয়ে গেছে। শপিং ঘেঁষে অন্তর মল্লিকাকে নিয়ে রেস্টুরেন্টে বসলো। মল্লিকা বেশ খুশি মন মতো শপিং করতে পেরে। অন্তরের বুকে মাথা রেখে বসে আছে মল্লিকা। অন্তর পিৎজা আর পাস্তার অর্ডার দিয়ে দিয়েছে। একটু পরেই খাবার চলে আসবে। মল্লিকা অন্তরের বুকে আঁকিবুকি করছে আর আহ্লাদে কণ্ঠে বলছে, অন্তর, আজ আমি খুব খুশি। লজে ফিরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ইস, কতদিন সবাইকে দেখি না। অন্তর মুখটা ফুলিয়ে বলল, আমার তো এদের ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। বিডি পৌঁছে আবার অফিস জয়েন করতে হবে। তোমাকে ঠিকমতো কাছে পাবো না। মনটা সারাক্ষণ তুমি তুমি করবে। ইস, আবার শুরু হয়ে গেছে। এই, আপনার মাথায় কি এসব ছাড়া আর কিছুই আসে না? পাশে সুন্দরী বউ থাকলে এসব কথা ছাড়া আর কিছুই আসে না। অসভ্য লোক একটা। কথাটা বলেই মল্লিকা অন্তরকে ছেড়ে দিল। অন্তর হুহা করে হেসে দিল। এর মাঝে ওয়েটার খাবার নিল। মল্লিকা আর অন্তর খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর দুজন খেয়ে দিয়ে লজের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় আধ ঘন্টা পর দুজন লজে পৌঁছে কিছুটা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল। ঘড়িতে সন্ধ্যা 7টা। ওদের ফ্লাইট রাত 10টায়। 9টায় দুজন লজ থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে যাবে। মল্লিকা আর অন্তর পাশাপাশি শুয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। অন্তর মুচকি হেসে মল্লিকাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি নীলাঞ্জনা। আমিও ভালোবাসি অন্তর। একটু রেস্ট নিয়ে নাও। কিছুক্ষণ পর রেডি হয়ে আমাদের বের হয়ে যেতে হবে। ওকে অন্তর। দুজনে দুজনকে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলল। প্রায় আধ ঘন্টা পর দুজনই শোয়া থেকে উঠে ল্যাকেজ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা ধরে দুজন ল্যাকেজ গুছিয়েছে। অনেক শপিং করেছে ওরা, তাই দুটো ল্যাকেজ নিতে হয়েছে। ল্যাকেজ গোছানোর পর দুজনে রেডি হয়ে রাত 9টার মধ্যে লজ থেকে বেরিয়ে গেল। লজের সম্পূর্ণ বিল মিটিয়ে দুজন একটা ক্যাব বুক করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 45 মিনিট পর ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। চলবে গল্প, মন চাই তোকে, পর্ব 4। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।